বিশ্বময় ছড়িয়ে থাকা মাদারল্যান্ড টেলিভিশনের সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভ অপরাহ্ন। যদিও পৃথিবীর কোথাও না কোথাও এই মুহূর্তেও সূর্যোদয় ঘটছে, ফলে সুপ্রভাত, শুভ অপরাহ্ন, শুভ সন্ধ্যা, শুভরাত্রি এগুলি সবই আপেক্ষিক। আসসালামু আলাইকুম, আপনাদের সবার মঙ্গল কামনা করি। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, মঙ্গলে আছেন। ইন্টারন্যাশনাল বিজনেস টক শো মানি টক আপনাদের কথা দিয়েছিলাম প্রত্যাবর্তন করবে মাদারল্যান্ড টেলিভিশনে। 1998 সালের 14 আগস্ট মানি টকের যাত্রা শুরু হয়েছিল। আমরা ইতোমধ্যে 20 বছর পার করেছি ইন বিটুইন। আজকে আমার একজন খুব প্রিয় মানুষ মানি টকের এই পর্বে উপস্থিত আছেন। তিনি তার জীবনে সেই ব্রত বা দর্শনে বিশ্বাস করেন যে আমার জন্ম বা আমার বেড়ে ওঠা, আমার এই অস্তিত্বের কারণে আর কত মানুষ লাভবান হলো বা বেনিফিশিয়ারি হলো, বা তাদের জীবন আমার কারণে মঙ্গলময় হলো। মানুষটির নাম প্রকৌশলী আবু বকর হানিফ। ব্যতিক্রম আছে নামের বানানেও। সবাই ফ দিয়ে হানিফ লিখলেও আমার দেখা বিশ্বে একমাত্র হানিফ যিনি প দিয়ে লেখেন। প্রকৌশলী আবু বকর হানিফ, আপনাকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ, মাদারল্যান্ড টেলিভিশনের দর্শকদেরকেও ধন্যবাদ। আপনি আমাদেরকে প্রথমে বলুন, কোনো তাড়াহুড়ো নেই, আপনি ভালো করে বলুন, বিস্তৃত করেই বলুন যে আপনি একেবারেই তরুণ বয়সে, এখন থেকে 25 বছর আগে, সেই সময় স্বপ্নের দেশ ছিল আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যাকে আমরা বলি। সেই দেশে চলে গিয়েছিলেন উচ্চশিক্ষার্থে। কিন্তু সেই উচ্চশিক্ষার পাশাপাশি আপনি সেখানে একটা স্বপ্নের রাজত্ব তৈরি করেছেন এবং আপনার প্রতিষ্ঠান পিপল অ্যান্ড টেকের মাধ্যমে আপনি সেখানে 5000-এরও বেশি মানুষকে মূলধারার চাকরি দিতে সক্ষম হয়েছেন। যেসব মানুষ একসময় বছরে $20,000 উপার্জন করতে হিমশিম খেত, তারা এখন $1.5 থেকে $2 লাখ বছরে ইনকাম করছে। এটি আসলে অবিশ্বাস্য এক গল্প। আমাদের দর্শকদের জন্য বলুন। ধন্যবাদ আপনাকে। আমি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করে চুয়েট থেকে, ট্রিপল ই, এখন এটা চুয়েট হয়েছে, তখন বিআইটি ছিল, বিআইটি চিটাগং। আচ্ছা। সেখান থেকে পাশ করেই সাথে সাথে আমেরিকা চলে যায়। উদ্দেশ্য ছিল সেখানে উচ্চশিক্ষা করব, প্যারালালি প্রফেশনাল লাইফ ওখানে স্টার্ট করব। জি। কিন্তু সেই নিজের দেশ ছেড়ে স্বপ্নের দেশে যখন গেলাম, মনে হচ্ছিল যেন স্বপ্নভঙ্গ। কারণ আমাকে শুরু করতে হয়েছিল গিফট শপের কাজ দিয়ে, অর্জব, যেখানে দিনে 10 ঘন্টা, সপ্তাহে 6 দিন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হতো। অনেক দিন আমি অগোচরে কান্নাকাটি করেছি, বাথরুমে দরজা বন্ধ করে কান্নাকাটি করেছি। কি দুর্ভোগের মধ্যে এসে পড়লাম। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মানুষ, আমেরিকাতে এসে $5 আওয়ারে গিফট শপে কাজ করতে হবে। জি। আমি ভেঙে পড়ি নাই এবং একটু আশাহত হয়েছিলাম। অনেকেই এই বাংলাদেশ থেকে ব্যাচেলার মাস্টার্স করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার চারপাশে আমি যখন দেখলাম তারাও রেস্টুরেন্টে কাজ করছে, জি, তখন আমার কাছে মনে হলো যে না, এই দেশে বোধ হয় পড়াশোনার কোনো বিকল্প নাই, উচ্চশিক্ষার কোনো বিকল্প নাই টু গেট টু দ্য নেক্সট লেভেল। আমি আসলে তখন পড়াশোনা শুরু করলাম এবং কম্পিউটার সায়েন্সে বেছে নিলাম। কম্পিউটার সায়েন্সে অনেক ভালো রেজাল্ট করলাম, অনেকটা 4.0 জিপিএ এর মতোই কাছাকাছি। জি। কিন্তু এরপরেও কোনো চাকরি পাচ্ছিলাম না। আপনি আসলে আশা করেছিলেন যে the next day of your arrival in the US, next day you will get a job. Yes. That's how your expectation was. Yes. তো সেটা হলো না।
আচ্ছা, যেটা হলো সেটা হচ্ছে যে বাথরুমের মধ্যে দাঁড়িয়ে কান্না করা, রেস্টরুমে দাঁড়িয়ে কান্না করা, কিংবা হতাশা যে আমার কেন কিছু হচ্ছে না। রাইট। তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আসলে আমাকে এই দেশের মূল ধারায় যেতে গেলে এদেশের উপযোগী লেখাপড়াটাকে বাড়িয়ে নিতে হবে, করতে হবে। ওকে, বলুন। তো সেখানে খুব ভালো রেজাল্ট করলাম, কিন্তু এরপরও চাকরি হচ্ছিল না। যেহেতু চাকরি হচ্ছিল না, তাহলে কি করা? ওখানে বাংলাদেশিদের মধ্যেই যারা হয়তো অফিসিয়াল জব করছেন বা আইটিতেই জব করছেন বা প্রফেশনাল লাইফে জব করছেন, খুব একটা যে ওদের থেকে কোনো রেসপন্স পেলাম এরকম নয়। জি। আমি তখন ফাইন্ড আউট করলাম, ওকে, ভেন্ডর সার্টিফিকেশন নেওয়া যায় কিনা। যে মিনস হলো অরাকল ডিবিএ, সান সোলারিস, জাভা জে2ই, এরকম যে মাইক্রোসফট, এরকম সার্টিফিকেশনগুলো যদি নিয়ে নিজকে যদি প্রস্তুত করতে পারি, স্কিল যদি ডেভেলপড হয়, তাহলে বোধ হয় সম্ভব। এবং বাংলাদেশিদেরই মধ্যেই যারা জব করছেন এরকম বড় ভাইদেরই একটু সহযোগিতা নিলাম, নিয়ে আমি অরাকল ডিবিএ, সান সোলারিস, জাভা জে2ই এসব পড়াশোনা করে এগুলা সার্টিফিকেশন নিলাম, এরপরে স্কিল ডেভেলপ করলাম, এরপরে একটা চাকরি হলো। আচ্ছা, কেমন বেতন ছিল প্রথম চাকরি? চাকরিটা আসলে আপনি বলতে পারবেন অনেকটা সিনিয়র লেভেলেরই। আচ্ছা, ভালো তো। যেখানে আমি $40,000 বছরে পার অ্যানাম খুঁজতেছিলাম, সেখানে আমি $75,000 চাকরি পেলাম। বাহ বাহ বাহ, এটা অবিশ্বাস্য। আচ্ছা, যেহেতু অবিশ্বাস্য, তখন আমি জয়েন করলাম। এরপরে আমার বন্ধু বান্ধব যারা ব্যাচেলার মাস্টার্স করলো, অড জব করছে, চাকরি পাচ্ছিল না, তাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে অনেকে বললো যে আসলে কি সম্ভব। একজন, উনি কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার করেছিলেন, চাকরি না পেয়ে ইয়েলো ট্যাক্সি ড্রাইভ করতেন, প্যারালালি ইয়েলো ট্যাক্সির গ্যারাজ দিয়েছিলেন। আচ্ছা, সেই ইয়েলো ট্যাক্সির, যেটা আমরা বাংলাদেশে ওয়ার্কশপ বলি, ওয়ার্কশপ, রাইট, গ্যারাজ দিয়েছিলেন। তো আমি যখন ওনাকে বললাম, তখন উনি বললেন, আই উইল ফলো ইউ। ওকে, এটা আপনার বিজনেস, আপনি এটাকে ছেড়ে না দিয়ে, ওনার বড় ভাইয়ের সাথে উনি ওয়ার্কশপটা দিয়েছিলেন, বড় ভাইকে দিয়েই উনি আমাকে ফলো করলেন। আমি তখন ভার্জিনিয়াতে কাজ করতাম, আর ওনার গ্যারাজ ছিল নিউ ইয়র্কে। ভার্জিনিয়াতে গিয়ে আমার অ্যাপার্টমেন্টের মধ্যে উনি থাকলেন প্রায় 7-8 সপ্তাহ। আমি ওনাকে কন্টিনিউয়াসলি পড়ালাম। আমি 5 দিন কাজ করতাম, অফিস থেকে শার্ট প্যান্ট না খুলেই আমি বসে যেতাম, রাত 10টা-11টা পর্যন্ত ওনাকে পড়াতাম। তারপরে দেখা গেল উনি একটা জব পেলেন, অনেক জায়গায় ইন্টারভিউর জন্য পাঠালাম, এবং সেই জবটা $100,000। মাই গুড লর্ড। এবং IBM-এ। আসলে এইগুলো সত্যি অবিশ্বাস্য। তো আপনি প্রথম এই যে মানুষটিকে শেখালেন, লেখাপড়া করালেন আবার, এবং তার মাধ্যমে তার একটা আপার পজিশনে $1,00,000 একটি বছরের কন্ট্রাক্টে বা চুক্তিতে যখন সে চাকরিটা পেল, তখনই কি আপনার মধ্যে স্বপ্ন বাসা বাঁধলো যে আমি আসলে এই সেক্টরে বা এই ক্ষেত্রে আসতে পারি? না, বেসিক্যালি আমি যখন প্রথম চাকরিটা পাই, সেখানে আমার মনের মধ্যে ছিল যে কি রে, চাকরি পাওয়াটা খুব সোজা, কিন্তু মানুষ জানে না, নাম্বার 1। নাম্বার 2 হলো বাংলাদেশিদেরকে কিভাবে আমেরিকার মেইন স্ট্রিম আইটিতে নিয়ে আসা যায়। এটা আমার মাথায় ক্লিক করলো। আচ্ছা, সেজন্যই, এবং আমি ছোটবেলা থাকতেই হেল্পফুল মন মানসিকতা ছিলাম। সবসময় আমি মানুষকে সহযোগিতা করতাম। তা আমি বাংলাদেশি থেকে মূল লক্ষ্য ছিল বাংলাদেশি থেকে আইটিতে নিয়ে আসা। আমি আরো দেখতে চাই। তখন কোন স্টেটের কোন সিটিতে থাকতেন? আমি ভার্জিনিয়াতে থাকতাম। ভার্জিনিয়াতে আর্লিংটনে থাকতেন। ওখানে তো তেমন বাংলাদেশিরা থাকে না, তখন ছিল না। এখন আছে। এখন নিজেই প্রায় আপনি বলতে পারেন 2,000 থেকে 3,000 বাংলাদেশি পরিবারকে এই ভার্জিনিয়াতে মুভ করিয়েছি এখন। আচ্ছা, তো আপনি তখন যে বাংলাদেশিদেরকে টার্গেট করলেন বা লক্ষ্য হিসেবে নিলেন যে এদের চাকরি মূল ধারায় আনা যায় কিনা, তারা কি সব বলতে গেলে তখন তো নিউ ইয়র্ক বেসডই ছিল? বেসিক্যালি নিউ ইয়র্কের প্রত্যেকটা পরিবারে একজন ইয়েলো ট্যাক্সি ড্রাইভার ছিল, বাংলাদেশি ইয়েলো ট্যাক্সি ড্রাইভার। অর্থাৎ তরুণ বা যুবক ধরনের যারাই ছিল, তারাই তখন আসলে ইয়েলো ক্যাব চালায়, ট্যাক্সিটাকে প্রধান হিসাবে। কিন্তু এখন
বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো যে ভার্জিনিয়াতে, জি, ইভেন নিউ ইয়র্কেও প্রত্যেকটা ফ্যামিলিতে একজন আইটি প্রফেশনাল আছে। এবং সেটা আবু বকর হানিফ, প্রকৌশলী আবু বকর হানিফের এই পিপল অ্যান্ড টেকের মাধ্যমেই। আমি কিছুটা বলতে পারি সেটা, আবার এটুকু বলতে পারি আমার স্টুডেন্টদের মধ্যে আমি যাদেরকে পড়িয়েছি আমার যে মেথড ফলো করে মিনিমাম আরও 30 জন উদ্যোক্তা হয়ে গেছেন আমার মতো করেই। তা আমি যদি 5000কে চাকরি দিয়ে থাকি, অলমোস্ট 6000, ওরা হয়তো সবই মিলে আরও 5000 করেছে। কতজন? 30 জনের মতো, অলমোস্ট 30 জন ভার্জিনিয়াতে, নিউ ইয়র্কে এবং সব জায়গায় আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমার এটাকেই ফলো করছে। আচ্ছা, তো আমি এতে হ্যাপি, কারণ আমার মতো এরকম আরো অনেক হানিফ দাঁড়িয়ে গেছে বাংলাদেশিদেরকে আমেরিকার মেইনস্ট্রিম জব করছে আপনার মাধ্যমেই প্রায় 6000 মানুষ আমেরিকায়, অলমোস্ট 6000 পিপল। আচ্ছা, তারা কত টাকা বছরে ইনকাম করছে বা উপার্জন করছে? বেসিক্যালি they start minimum in an average minimum $80,000 per year to $200,000 per year। 80,000 থেকে $2 লক্ষ উপার্জনের একটা যে ভেরিয়েশন বা গ্রুপ, তার মধ্যে তারা ঢুকে গেছে। এবং তাতে কি পরিমাণ টাকা উপার্জন হয় বছরে আপনার এই 6000? বলে যেমন কেউ যদি আমেরিকাতে ব্যাচেলর করে বা গ্রাজুয়েশন করে, জি, 4 বছরের গ্রাজুয়েশন শেষ করার পরে সে হয়তো এন্ট্রি লেভেলে জব খোঁজে, কারণ তার মাথায় আছে যে তার অনলি একাডেমিক নলেজ আছে সেজন্য, এবং সেটা 40-45 or ম্যাক্সিমাম 50,000-এর বেশি নয়। জি, কিন্তু আমার এই ট্রেনিং এর মধ্যে $80,000 পার ইয়ার তারা পাওয়ার সুযোগ পাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 100, 120, 140। এখন আপনি যদি 120 হয় তাহলে $10,000 per month, which is a very handsome amount of money to earn. আচ্ছা, আপনি আমাদেরকে বলুন যে সবটাই তো আসলে সাফল্যের গল্প থাকে না, এর মধ্যে সোয়েট অ্যান্ড ব্লাড অনেক থাকে, রক্ত ঘাম থাকে। তা আপনি যে শুরুর দিকে যখন পিপল অ্যান্ড টেক নিয়ে এই বাঙালি আমাদের যে যারা অড জব করতো বা ট্যাক্সি চালাতো তাদেরকে যখন আপনি আনতে চেষ্টা করলেন আপনার ফোল্ডে বা আপনার এই ধারণার ভিতরে, আপনার দর্শনকে বাস্তবে রূপান্তরিত করার জন্য, তখন কি কি ধরনের সমস্যা আপনি পড়েছিলেন? ওয়েল, ডেফিনেটলি আমি যখন আমেরিকাতে যাই আমি অড জব করতে হয়েছিল অনেক দিন, কারণ আমার এটা দিয়ে আমার টিউশন ফি দিতে হয়েছিল। আমার ফ্যামিলি, আমি বাবার বড় ছেলে, তাহলে আমার বাংলাদেশে টাকা পাঠাতে হয়েছিল। এরপরে আবার নতুন বিয়ে করলাম, তারপরে আবার তাকে নিয়ে গেলাম, আম্মাকে নিয়ে গেলাম। এখন আমার সব কিছুই আমাকে সাপোর্ট করতে হয়েছিল। জি, আপনার প্রশ্নটা ছিল কি যেন একবার বলেন? যে আপনি শুরুর দিকে কি কি ধরনের সমস্যার মধ্যে পড়তেন, ওকে, বা সংগ্রামটা কি হতো? সংগ্রামটা ছিল এটা যে আমি যখন এটা শুরু করি তখন আমার তো 5 দিন কাজ করতে হতো, এবং ওদের রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা। তাহলে স্যাটারডে সানডে অনলি 2 দিন, এর মধ্যেও যদি অনেক সময় ওদের ল্যাবেও কাজ করতে হতো। তারপরেও যেহেতু আমার ফ্যামিলি নিয়ে গিয়েছি, আমি নতুন বিয়ে করেছি, আমার ফ্যামিলিকে সময় না দিয়ে প্রায় সময়গুলো আমি আমার এই কমিউনিটি পিপলকে দিয়েছি। আমি সেই সময় আমি বাড়ি কিনেছি, আমার বেসমেন্টে প্রায় 25 থেকে 30 জন অনবরত শুক্র শনিবারে থাকতো। ওরা বিভিন্ন স্টেট থেকে এসে শুক্রবার রাতে আসতো, শনি এবং রোববার আমার বাসায় চলে আসতো। শুক্রবার রাতে, শনিবার রাতে আমার দরজা খোলা থাকতো। মেইনস হলো যাতে কলিং বেল টিপতে না হয়, সরাসরি ঢুকে ওরা বেসমেন্টে চলে যেত, এরকম করে ওরা ওখানে থাকতো। তখন আমি স্ট্রাগল করেছি এই কারণে যে আমার ফ্যামিলিকে সময় দিতে হতো। আমার ওয়াইফ নতুন গিয়েছে, সে যে সাফারটা করেছে তো সময় লাগে, এবং তার যে কমিউনিকেশন বা তার যে আমার যে সহযোগিতা আমাকে, এটা না হলে আজকে পিপল অ্যান্ড টেক দাঁড়াতো না। কারণ শুক্রবার শনিবার যখন পিপল শনি রোববার যখন থাকতো, তাকে দুপুরে পাক করে খাওয়াতে হতো অনেক সময়, তাকে তারপরে তাকে দেখা গেলো আমরা পিজার অর্ডার দিয়েছি, তারপর খেয়েছে। এর মধ্যে আমাদের একটা মেয়ে হলো, প্রথম মেয়ে, তারপরে তাকেও খুব একটা সময় না দিয়ে সেও আবার
মানে বাচ্চাকে টেক কেয়ার না করতে পেরে সে কিন্তু আপনার যাদেরকে আপনি স্বপ্নের মতো করে গড়ে তুলতেছিলেন অন্যান্য স্টেট থেকে যেসব মানুষ আসতো তাদেরকে সেবা দিতে হয়েছে। মানে বেবিকে ও বেবি হিসেবে দেখতো, ওদেরকেও মনে হয় যেন বেবি মিনস হলো ওটাও আমার পার্ট অফ দ্য অ্যাক্টিভিটি হয়ে গেছে। একটা বিরল ভদ্রমহিলা তিনি, তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এবং শুভকামনা রইল যে তিনি এই অসম্ভব কাজটি করেছেন। সেই থেকে এখন পর্যন্ত সে সাপোর্ট দিয়ে যাচ্ছে বেসিক্যালি, কারণ আমি তো কাজও করি। আমি ওনাকে নিউ ইয়র্কে আপনার সঙ্গে দেখেছি, তার সহিষ্ণুতা, তার সহ্য ক্ষমতা এবং তার ধৈর্য সত্যি খুব অ্যাডোরেবল। এখন এই তিনটা মেয়ে আমার, এই তিনটা মেয়ে ধরেন 14, 10 and 3 years, এই তিনটা মেয়েকে টেক কেয়ার করার পরে আমার আম্মা আছে, আমার বাবা ছিলেন, আমার বাবা মারা গেছেন, এখন আম্মা আছেন। এই সবগুলো মেনটেন করার পরে সে আবার এডুকেশন নিচ্ছে, সে আবার পড়াশোনা করছে, সাইবার সিকিউরিটিতে সে সেকেন্ড ব্যাচেলার করছে। তারপরে আবার আমার যে এমপ্লয়ি আছে, এমপ্লয়িদেরকে আবার সে ম্যানেজ করছে। তো কত এমপ্লয়ি আছে আপনাদের পিপল অ্যান্ড টেকের? আমেরিকাতে ধরেন সবই মিলে অলমোস্ট 80 to 90 আছে, 80 থেকে 90 জনের মতো আছে। ইন্ডিয়াতে আছে ধরেন 120-120 মতো, 120 জনের মতো ভারতে, দুটো অফিসে, নয়ডা এবং গুরগাঁও। আসবো সেই সব বিষয়ে। এখন আমি যেটা আপনার কাছে জিজ্ঞেস করছিলাম যে এই যে প্রায় 6000 মূলধারায় নিয়ে গেলেন আপনি ট্যাক্সি ক্যাব চালক থেকে বা অন্যান্য অড জব থেকে, আপনি শুধু $20,000 যারা বছর ইনকাম করতো তাদের $1,20,000 কিংবা $2,00,000 নিয়ে গেলেন। কত টাকা ইনকাম হচ্ছে তাদের হাতে দিয়ে? আপনি দেখেন যদি 6,000 পিপল হয়, ওরা যদি ইন অ্যান অ্যাভারেজ $100,000 ইনকাম করে, তাহলে আপনার $600 million বছরে ইনকাম করছে। $600 million মানে মোর দ্যান $500 million। $600 million, রাইট? এরপরে এখন মনে করেন এর যদি 20% আমাদের বাংলাদেশে আসে, তাহলে আপনার প্রায় $120 million, প্রায় 1,000 কোটি টাকা বছরে বাংলাদেশে আসছে। আমি কেন 20% বলছি, কারণ আমরা ফার্স্ট জেনারেশন, যেহেতু ফার্স্ট জেনারেশন, আমার প্রায় ইনকামে আমি বাংলাদেশে ইনভেস্ট করা, এবং আমার অনেকেই আছে আমি জানি যারা বাংলাদেশকে নিয়ে ভাবে, বাংলাদেশে যাতে আসে, ফ্যামিলি নিয়ে চলে আসে, বাংলাদেশকে নিয়ে ভাবে, আত্মীয় স্বজনের জন্য টাকা পাঠায়। তো আমরা যদি 15 to 20%ও যদি ধরি, 1,000 কোটি টাকার মতো এখানে বছরে আসছে। সেটার মূল নেপথ্যের নায়ক আপনি। আরও অনেকেই করছে, বাট এবং নট অনলি দ্যাট, মানে আমেরিকান মেইন স্ট্রিমে ওরা লাইফ অ্যান্ড লাইফ স্টাইল এনজয় করছে। তারা তাদের হিউজ অ্যাচিভমেন্ট। তারা ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, আপনি জি বলেন। আপনি তারা তাদের ছেলে মেয়েদেরকে মেইনস্ট্রিমে লেখাপড়া করাচ্ছে, মেইনস্ট্রিমে পড়াশোনা করাচ্ছে, হার্ভার্ডে, MIT-তে এবং বিভিন্ন বড় বড় জায়গাগুলোতে পড়াচ্ছে। সো ডেফিনেটলি এটা মানে ভাল লাগে। এবং অনেকেই যে বাড়ি কিনছে, ভার্জিনিয়াতে এসে আমি বলেছি যে প্রায় 2,000 ফ্যামিলি আমারই স্টুডেন্ট যারা ফ্যামিলি সহ মুভ করেছে, এবং প্রায় এদের প্রায় ধরেন ভালো ভালো বাড়ি কিনে এনজয় করছে, লাইফ স্টাইল এনজয় করছে। আমি যদি কোনো অনুষ্ঠানে যাই, সেখানে দেখি যে আমার অনেক স্টুডেন্ট রয়েছে, দেখতে ভালোই লাগে এবং তারও রেসপেক্ট করে। রেসপেক্টটা হলো যেমন বাংলাদেশে যেরকম টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, এরকম তার চেয়ে বড় কথা হলো যে ওরা যে একটা লাইফ খুঁজে পেয়েছে এবং সেজন্য ওরা মনে রাখে। আমি মনে হয় যেন আমি প্রতিদিনে এক একটা করে নোবেল পুরস্কার পাচ্ছি, কারণ প্রতিদিনে কয়েকটা কল আসে যারা মানে কোনো সময় কান্নাকাটি করে, কোনো আনন্দের কান্না, কোনো সময় দেখা যায় যে মানে মানে ওভারওয়েলমিং সিচুয়েশনস। সো অ্যাপ্রিসিয়েট করা এবং দেখতে আসা, তো এইটা আমার কাছে খুব ভালো লাগে এবং এটা আমার পয়েন্ট অফ ইন্সপিরেশন বেসিক্যালি। মানে আমেরিকার সোর্স অফ ইন্সপিরেশন, আমার ইন্সপিরেশন মানে মোটিভেশন। এটা হলো আমি বলতে পারবো যে মোটিভেশন। আমি যদি রাতে 4টা বাজেও আমার কাছে যদি কেউ কল দেয়, আমাকে যদি কল দেয়, আমি বিরক্ত হই না, আমার কাছে ভালো লাগে, আমার কাছে মিউজিক মনে হয়। কেন আমি মনে করি সেই সময় তার আমাকে প্রয়োজন মনে হয়েছিল, এই জন্য সে কল দিয়েছিল। আচ্ছা, আমেরিকাতে পিপল অ্যান্ড টেকের এখন স্থাপনায় 80 থেকে 90 জন কাজ করছেন। কয়টা অফিস আছে আপনাদের? আমার কয়টা স্থাপনা আছে? 2, 3, 4, 5টা অফিস আমেরিকাতে আছে। জি। নিউ ইয়র্কে কটা? নিউ ইয়র্কে 2টো, একটা ব্রুকলিন এবং অ্যাস্টোরিয়া,
আর একটা হলো আর ফিলাডেলফিয়াতে আছে পেনসিলভেনিয়া, তারপরে আছে নিউ জার্সি, আটলান্টিক সিটি, এরপরে আছে ভার্জিনিয়া। ওকে, তো আপনার এরপরে আপনি বাংলাদেশেও তো আপনার স্থাপনা শুরু করেছেন। যে বাংলাদেশে আমরা গ্রিন রোড প্রান্তপথ, এখানে আমি শুরু করেছিলাম 2000 স্কোয়ার ফিট দিয়ে, এখন অলমোস্ট 20,000 স্কোয়ার ফিটের অফিস রয়েছে। বিশাল ব্যাপার, 2000 স্কোয়ার ফিট দিয়ে আপনি শুরু করলেন, এখন 20,000 স্কোয়ার ফিট হয়েছে। আরও আমি আরেকটা অফিস করছি ধানমন্ডিতে, সেখানে 15,000 স্কোয়ার ফিটের একটা অফিস আমি 3টা ফ্লোর নিয়েছি। ওখানে কি করছেন? মূলত প্রশিক্ষণ দিচ্ছেন? বেসিক্যালি প্রশিক্ষণ দেয়া, এদেরকে গ্রুমিং করা, মানে স্কিল ডেভেলপ করা, দক্ষতা বৃদ্ধি করা। দক্ষতা বৃদ্ধি হলো কাজের জায়গায় গিয়ে যে কাজটা করবে সেই কাজটা হাতে কলমে শেখানো, অর্থাৎ প্রথম থেকে সে হাতে কলমে শেখানো, মানে প্র্যাকটিক্যাল শিক্ষা। যে প্র্যাকটিক্যাল শিক্ষা মিনস হলো, যেমন আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন কেউ যখন এন্ট্রি লেভেলে ঢুকে কোনো জবে, তার মানে কি হচ্ছে, সে অন্যান্য এমপ্লয়ি আছে, একজন কলিগ থেকে তার শিখতে হবে। শিখে 6 মাস 1 বছর পরে কাজটা শিখলো, তারপরে সে কন্ট্রিবিউট করবে। আমার টিচাররাই কলিগ, আমার টিচাররাই যে বাইরে যে কাজটা করবে তার আদলে যেখানে শিখবে। যেমন আমরা শুধু ট্রেনিং সেন্টার না, আমরা যেহেতু সফটওয়্যার ডেভেলপ করি, কনসালটেন্সি করি, তাহলে আমাদের রিয়েল প্রজেক্ট আছে। তো এখন এই রিয়েল প্রজেক্টের মধ্যে দিয়ে আমরা শিখাই যে তুমি এই কাজটা করো, করতে না। অর্থাৎ সে শুধু থিওরি শিখছে না, সে বাস্তবতাটাই শিখছে, এবং সে কারণে দ্রুতই সে মেইনস্ট্রিম জবে ভালো স্যালারিতে চলে যেতে পারছে। আমি একটা উদাহরণ বলতে পারি, যেমন মনে করেন কেউ যদি জাভা একটা ল্যাঙ্গুয়েজ, C++, এগুলো ল্যাঙ্গুয়েজ যে কোনো কনভেনশনাল ইউনিভার্সিটি থেকে যদি সে শিখে, সে কি শিখবে? সিনট্যাক্স শিখবে, ছোট ছোট প্রোগ্রামিংগুলো শিখবে, ইন্টারলিঙ্ক শিখবে। এরপরে হয়তো দেখা গেল যে ছোটোখাটো একটা প্রজেক্টও করলো, এবং সেটা খুব একটা যে রিয়েলিস্টিক তা না। পরবর্তীতে যদি আপনি তাকে হায়ার করেন এবং কাজ করতে দিয়ে দেন যে এই প্রজেক্টে জাভা দিয়ে কাজ করো। বাংলাদেশের প্রেক্ষিতে আরেকটু যদি বিস্তৃত করেন, একটু এলাবোরেট করেন, যে এখানে ধরেন একটা ছেলে বা একটা মেয়ে গ্রাজুয়েশনের পরে বা অনার্স পাশ করার পরে সে যদি আপনার এখানে প্রশিক্ষিত হয়, তাহলে সে কি ধরনের জীবন মান পেতে পারে? আমি বলছি, এর আগে এটা শেষ করি। তাহলে কি হবে, আপনি যদি কনভেনশনাল ইউনিভার্সিটি থেকে যদি কেউ প্রোগ্রামিং শিখে, তাকে যদি কাজে দিয়ে দেন, কাজ করতে পারে না, আমরা দেখেছি পারে না। তো যখন পারে না তখন কি হবে, বিকজ সে তো ওখানে একাডেমিক নলেজ নিয়েছে। কিন্তু আমরা যে পদ্ধতিতে পড়াই মনে করেন আমাদের 2টো প্রজেক্ট আছে, অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, বলবে যে এটা জাভা দিয়ে তৈরি করব। তো আমরা যখন তৈরি করি, আমাদের প্রোগ্রামার যখন তৈরি করে, তখন সে শিখতেছে। তারপরে ডিবাগিং কিভাবে হয়, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে এটাকে ফাইনাল শেপ আপ করা যায়, ফাইনাল প্রোডাক্ট হিসেবে তৈরি করা যায়, এটা শিখে ফেললো। এরপরে আমি বলবো যে ওকে আরও 2টো প্রজেক্ট তুমি নিজে করো। সে যখন করবে তাহলে 4টা প্রজেক্টের অভিজ্ঞতা হয়ে গেল এবং রেডি হয়ে গেল। এরকম মানে ফুল প্যাকেজ। আর আপনি যে প্রশ্নটা করলেন যে কেউ যদি ব্যাচেলার করেন, আরেকটু রিপিট করবেন প্রশ্নটা। জি, ধরেন গ্র্যাজুয়েশন সেটা পাস কোর্সও হতে পারে, আবার অনার্স পাসও হতে পারে। সে তো খুব বেশি কিছু আশা করে না একটা চাকরির বাজারে, কিন্তু আপনার কাছে প্রশিক্ষিত হবার পরে সে কিরকম একটা বাজারে, চাকরির বাজারে ঢুকছে? আমি তো এখানে এসেছি, অনেক স্টুডেন্ট যারা ব্যাচেলার করেছে কম্পিউটার সায়েন্সেরই, ওনাদেরকে যখন আমরা হায়ার করতে যাই, তখন দেখি যে বেশি মানে লেক অফ এডুকেশন, লেক অফ নলেজ অ্যান্ড স্কিলস, অ্যাকচুয়ালি ওদেরকে দিয়ে কাজ করানো যায় না, এরকম অনেকে আমি দেখেছি আর কি। তো শিক্ষার মানটা ভালো না, মানে শিখে নাই, মানে ইমপ্লিমেন্ট করার মতো। এই জন্য তো এন্ট্রি লেভেল। তা আমার যে জিনিসটা আমরা কি করি, ধরেন এন্ট্রি লেভেলে ঢুকার পরে 6 হতে 7 বছর পরে যে লেভেলে যাবে, ওই লেভেলের স্ট্যান্ডার্ড করে আমরা প্রোগ্রামটাকে সাজাই। সাজানোর পরে সেখানে সেই একাডেমিক নলেজ নেবে, সেই ইন্ডাস্ট্রিয়াল নলেজ নেবে, স্কিল ডেভেলপ হবে, কারণ 4-5টা প্রজেক্ট সে কাজ করবে, এক্সপিরিয়েন্সও ডেভেলপড হবে, এবং কর্পোরেট এনভায়রনমেন্টে কীভাবে হ্যান্ডেল করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে, কীভাবে ডিপ্লোম্যাটিক্যালি কথা বলতে হবে, কীভাবে অন্যের সাথে একটু কম্প্রিহেনসিভ ট্রেনিং। ইয়েস। এরপরে তারপরে তার কনফিডেন্স বিল্ড আপ হবে। এগুলো সমন্বয় করে আমরা যখন তৈরি করে দিই, সে সরাসরি নো মোর এন্ট্রি লেভেল জব। মাই স্লোগান ইজ নো মোর ইন এন্ট্রি লেভেল জব, স্টার্ট উইথ মিড লেভেল অর সিনিয়র লেভেল জব।
তাহলে আমরা তাকে সরাসরি মিড লেভেল এবং সিনিয়র লেভেলে ঢোকার জন্য হেল্প করি। এবং মিড লেভেল সিনিয়র বলতে আমি বুঝাচ্ছি মিনিমাম 50,000 টাকা পার মান্থ, এখানে তো 50 থেকে 1 লাখও হয়। এবং এইভাবে কাজ করছে। আমরা এই পর্যন্ত প্রায় 2000 জনকে আমরা 50টা সাবজেক্টের উপরে আমরা পড়াচ্ছি, মানে পরে 50টা পড়াচ্ছি, 2000 জনকে রেডি করেছি যারা অলরেডি মার্কেটে আছে, কাজ করতেছে। সেই কাজটা হয়তো লোকাল মার্কেটে, অথবা তারা আউটসোর্সিং প্রজেক্টে কাজ করছে, অথবা আমরা নিজেরও হায়ার করি, অথবা এর মধ্যে অনেকে আছে নিজেরা এন্টারপ্রেনার হয়েছে। মিনস হলো কি, ফর এক্সাম্পল আমি বলি, কেউ হয়তো আপওয়ার্কের মাধ্যমে একটা কাজ নিল, গ্রাফিক ডিজাইনটা, যখন সে কাজ করতে করতে দেখলো যে অনেকগুলো কাজ পেয়ে গেছে, তো সে তো হ্যান্ডেল করতে পারছে না, সে আমার এখান থেকে আরো 4-5 জনকে হায়ার করলো, করার পরে সে নিজের ছোটখাটো একটা কোম্পানি করে ফেললো এবং এখানে কাজ হয়েছে। এইরকম উদাহরণ আমি মিনিমাম 50টা আপনাকে দিতে পারবো। সুন্দর সুন্দর। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন বা শুনে থাকবেন যে প্রায়ই আমরা শুনি এক ধরনের মানুষ আছে বা লোক আছে যারা বাংলাদেশে কাজ করার সুযোগ নেই, বাংলাদেশে নতুন আইডিয়াকে ইমপ্লিমেন্ট করার যায় না, ইত্যাদি ইত্যাদি বলতে থাকে। তো সেরকম একটা জায়গায় যখন আপনি এসে এই কাজটি করলেন, আপনার কি কোনো সমস্যায় পড়তে হয়েছিল? এর আগে আমি একটু উদাহরণ দেব, সেটা হলো যে বাংলাদেশি অনেক ট্যালেন্ট, বাংলাদেশিরা অনেক ট্যালেন্টেড এবং এদেরকে আমি কেন মানে একটা উদাহরণের মাধ্যমে পড়াই, যারা আমেরিকাতে H1B'র মাধ্যমে ইন্ডিয়া থেকে যায়, তারা দেখবেন যে IIT থেকে পাশ করা, 6, 7, 8, 10 বছরের এক্সপেরিয়েন্সড কাজ করা, ওরা এমপ্লয়মেন্ট বেস ভিসার মাধ্যমে আমেরিকাতে যায়। কারণ আমেরিকাতে প্রতি বছর 65,000 H1B'র মাধ্যমে লোক নিয়ে যায়। অনেক লোক সে ইন্ডিয়া থেকে, চায়না থেকে যায়। আচ্ছা, আমার স্টুডেন্ট যাদেরকে আমি পড়াই 4 মাস 6 মাস, আমেরিকাতে 4 মাস পড়াই, তারা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওদেরই বস ওদের সমান্তরালে কাজ করতেছে এবং উইদিন ভেরি শর্ট টাইম তারা পিক করছে। আমেরিকার কথা যদি আমি বলি, আমি শুধু ব্যাচেলার মাস্টার্স এদেরকে পড়াই না, ব্যাচেলার মাস্টার্স এদের প্যারালালি যারা হাই স্কুল গ্র্যাজুয়েট, হাউস ওয়াইফ, রেস্টুরেন্ট ওয়ার্কার, আইটিতে কোনো নলেজ নাই, তাদেরকেও সমান তালে আমি ওখানে বসাই দিচ্ছি। কিংবা একটা ডোনাটসের দোকানের কর্মচারী কাজ করে, ওদেরকেও। তো পার্থক্য হলো যারা ব্যাচেলার এবং মাস্টার্স এই 4 মাসের কোর্সটা 4 মাসে শেষ করতে পারে, করে, আর যারা হয়তো মনে করেন আইটিতে নলেজ নাই, তারা কি করে, হয়তো 1 বার বা 2 বার রিপিট করে। রিপিটের জন্য আমি পয়সা নিই না, রিপিট করে তারপরে ওখানে মনে করেন কাজটা পেয়ে যায়, কাজের উপযোগী করে আমি তুলি। এখন আপনি বলছেন যে এখানকার যে অবস্টাকল হলো যে এখন হলো বর্তমান যুগে গ্লোবালাইজড মার্কেট। এই গ্লোবালাইজ, এটাকে বলবেন যে আপনার বাংলাতে বলে ধরেন ইংরেজিতেই বলেন, গ্লোবালাইজড মার্কেটের মধ্যে কেউ বাংলাদেশে বসেও আমেরিকার কাজ করতে পারে। বাংলাদেশে এটা একটা বিশ্বগ্রাম, রাইট? এটা বাংলাদেশ না, পুরো বিশ্বটাই এখন একটা হাতের মুঠোয়। ইটস এ গ্লোবাল ভিলেজ, রাইট? গ্লোবাল। তাহলে কাজ করতে হলে তাহলে গ্লোবাল ল্যাঙ্গুয়েজটা কি? ইংরেজি তাকে শিখতে হবে। ইংলিশ নট নেসেসারিলি তাকে নেটিভ স্পিকার হতে হবে, ইংলিশ নেটিভ স্পিকার হতে হবে। সে যদি ইংরেজি বুঝে আর যদি বুঝাতে পারে এবং রিড করতে পারে, ইনস্ট্রাকশনটা ফলো করতে পারে, তাহলেই এনাফ। তো আমরা কি কোর্স কারিকুলামের মধ্যে এই জিনিসটা আমরা অ্যাড করে দিয়েছি। আচ্ছা, অ্যাড করে নিয়েছি যাতে করে সে কমফোর্টেবলি মানে কাজ করতে পারে। আমরা এখানে যে স্টুডেন্টগুলোকে আমরা সিলেক্ট করতে চাই, তারা যে কোনো সাবজেক্টে ব্যাচেলার করলেই হবে, ইভেন বাংলাতে হলে অসুবিধা নাই। বাট আমরা টার্গেট করছি ব্যাচেলার করা বা মাস্টার্স করা কম্পিউটার সায়েন্সে। কেন? প্রতি বছর 145 ইউনিভার্সিটি, পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি মিলিয়ে দেখবেন 50,000-60,000 কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট বের হচ্ছে, আর 7 থেকে 8 লাখ গ্র্যাজুয়েট হচ্ছে টার্সিয়ারি এডুকেশন, যেটা কমপ্লিটলি। তাহলে সবাইকে চাকরি পাচ্ছে। তাহলে সবাই যদি চাকরি না পায়, তাহলে এদেরকে স্কিল করা সম্ভব। এবং কেন করা সম্ভব? কারণ আপনি দেখেন আমেরিকা থেকে বা বিশ্বের অন্যান্য কান্ট্রি থেকে ইন্ডিয়াতে যদি আপনি লক্ষ্য করেন, ইন্ডিয়াতে যদি দেখেন, ওখানে ফরচুন 100, ফরচুন 500 কোম্পানিগুলো তাদের আইটি পার্কগুলোতে অফিস করে প্রচুর কাজ করতেছে। সমস্ত প্রজেক্টগুলি ওখানে আউটসোর্স হচ্ছে। তার মানে কি হচ্ছে, তারা লোকাল ট্যালেন্ট পাচ্ছে, লোকাল পিপলদের
হেল্প নিতে পারতেছে। এখন আমাদের এই দেশে যদি যে গভর্নমেন্টকে আমি সাধুবাদ জানাই, ওনারা আইটি পার্ক করছেন, ওনাদের টার্গেট হলো 28টা আইটি পার্ক তৈরি করার। তাহলে এই যে করছেন, তাহলে ধরেন মাইক্রোসফটের মতো, সিসকোর মতো, অ্যাপলের মতো ওরা যদি এই দেশে আসে, তাহলে এই প্রপার যদি ট্যালেন্ট পিপল এখানে না থাকে, ওরা তো ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা থেকে এনে কাজ করাবে না। তার মানে গভর্নমেন্ট এখানে প্রচুর অ্যাটেনশন দিচ্ছেন এবং কাজও করছেন যাতে করে স্কিল পিপল তৈরি হয়। আমরা যারা বাইরে আছি, আমাদের অভিজ্ঞতার সমন্বয় করেও আমরা এখানে ট্রেন্ড সেট করার চেষ্টা করতেছি, যে একটা মডেল স্থাপন করার চেষ্টা করতেছি যে এই পদ্ধতিতে পড়াইলে এইটুকু কাজ করতে পারবে। ভারত এখন এই আউটসোর্স থেকে বছরে কত উপার্জন করছে? ভারত 2017-এর হিসাব মতে আমি বলবো $100 বিলিয়ন ওরা আউটসোর্সিং প্রজেক্ট থেকে কাজ করছে, আর আমরা করেছি $800 মিলিয়ন। লেস দ্যান এ বিলিয়ন। আমাদের 2021 সালে গভর্নমেন্ট, এইটা তো একটা বিশাল ব্যবধান, কোথায় 100 বিলিয়ন আর কোথায় 800 মিলিয়ন, অর্থাৎ 1 বিলিয়নও না। বাট হতাশার কোনো কারণ নাই, প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। কারণ আমরা ডিজিটালাইজেশনের সেই স্লোগান যখন দেওয়া হয়েছে, তখনই তো মাইন্ডসেট চেঞ্জ হয়েছে, এরপরে সরকার কাজ করছে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা 2021 সালে আমরা গভর্নমেন্টে চিন্তা করছি যে $5 বিলিয়ন ইনকাম করার, হুইচ ইজ গুড। কারণ আইটিটাকে আপনার দাঁড় করানো উচিত, এবং এই আইটিটাকে যদি দাঁড় করানো যায়, কারণ 3টে ইকোনমিক স্তম্ভের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, রেমিটেন্স, আপনার এগ্রিকালচার এবং গার্মেন্টস। এর মধ্যে যদি মনে করেন চতুর্থ স্তম্ভ হিসেবে যদি আইটিকে অ্যাড করা যায়, ডেফিনেটলি মানে আমরা মানে ভালো লেভেলে যেতে পারবো। তো সেজন্য কাজ হচ্ছে। আপনি আমেরিকা থেকে বাংলাদেশ, তারপরে এখন আপনি গেছেন ভারতে। ইন্ডিয়াকে বা ভারতকে বলা হচ্ছে যে এশিয়ার আইটি বা আইসিটির একটা বিরাট লীলা খেলার ক্ষেত্র, সেটা সেই দেশটির 100 বিলিয়ন 2017 সালের হিসাব, হয়তো 2018-তে অবশ্যই আরও বেড়েছে। সেখানে আপনি কি করছেন? আসলে ভারতে যে কাজটা আমি করছি তার কিছু অংশ আমি বাংলাদেশে করতে চেয়েছিলাম আরও 4 বছর আগে। জি, সেই জন্য আমি এখান থেকে কয়েকজনকে ইংলিশে ভালো কনভার্স করতে পারে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, এরকম কয়েকজনকে হায়ার করেছিলাম। এদেরকে নিয়ে আমি ভারতে ট্রেন্ড আপ করিয়েছি, 5 স্টার হোটেলে রেখে প্রায় 1 মাস পর্যন্ত আমি ওখানে ওদেরকে ট্রেন্ড আপ করিয়েছি। এনে আমি এখানে যখন কাজ করাতে শুরু করলাম রাতে, কারণ রাতে শিফটে, যেহেতু আমেরিকাতে ওরা 11-12 ঘন্টা তফাৎ আছে, কাজ করবে। আমি এটা সাকসেস করতে পারি নাই। কেন পারি নাই? অ্যাকচুয়ালি আমাদের শারীরিক গঠন বা মানসিক সমস্যা। বেসিক্যালি ওরা ভেরি এনকারেজড ছিল, যে যখন বলেছে যে ওরা ট্রেনিং নেবে ইন্ডিয়া থেকে এবং এখানে কাজ করবে, কনসাল্টিং ওয়ার্কগুলো, রিক্রুটিং ওয়ার্কগুলো করবে, তারা খুব বেশি, আমি খুব বাছাই করে নিয়েছিলাম। জি, এখানে আসার পরে ওদের সমস্যা হলো, কেউ বলল যে গোস্ট আছে, মানে রাতে যখন কাজ করে কিছু একটু নড়াচড়া করে, তারপর বলে যে গোস্ট। মাই গুড রাইট, দিস ইজ নাম্বার 1, মানে ফানি স্টোরি। অ্যান্ড আরেকজন বললো যে না, আমাকে ডাক্তার বলেছে রাতে কাজ করা যাবে না। আচ্ছা, রাইট। তো এইভাবে আমি তখন মানে অনেকটা ডিসকারেজ হলাম। তারপরে বললো যে ওকে, আমি রাত কাজ করছি, সকালবেলা যখন যাব বা আমি রাতে আসবো, আমাকে গাড়ি দিতে হবে, যেটা আমি মনে করেন ইন্ডিয়াতে হয়তো আমার ইয়ের জন্য সার্ভ করি, কারণ ওখানে তো অনেকজন, ফলত সেই ফ্যাসিলিটিটা আছে। এখন আমি যদি এখানে সবেমাত্র শুরু করি তাইলে, এবং বললো যে রাতে আরও এক্সট্রা স্টাফ রাখতে হবে, মেন চলো দারোয়ান রাখতে হবে বা আরও অন্যান্য জিনিসগুলো, মানে এটা সহ্য করার মতো নয়, এমন সব শর্ত দিতে লাগলো, অনেকগুলো শর্ত, অনেকটা গাড়ি এই সেই মানে দিতে হবে। তা আমি ভালো একটা জিনিস আমি এখানে তৈরি করছি এই অবস্থায়, আচ্ছা তাও না হয় দিতাম আমি, এবং ওখানে চেষ্টা করেছিলাম। কিন্তু ওদের আসলে বেসিক্যালি আমি যেটা দেখেছি, প্রফেশনালিজম বা নন কোপারেশন, এই জিনিসটা, যে জিনিসটা আমি এখানে করতে চাই, এটা বাংলাদেশে এখনো নাই। এটা ইন্ডিয়াতে আমি যেহেতু যে জিনিসটা করছি, মানে রিক্রুটিং, যেটা রিক্রুটার রেখে আমাদের যে কোম্পানিগুলো আছে, যেটা ক্লায়েন্ট আছে, এদেরকে সার্ভ করা। বাট স্টিল আই এম ট্রাইং রাইট নাও, বিকজ আমার এখন মনে করেন ফ্যাসিলিটি বেড়েছে, লোকজনও আমি চিন্তা করছি যে রিসেন্টলি আমি হায়ার করে এদেরকে এখানে কাজ করানোর চেষ্টা করব আর কি। এটা যদি হয়
তাইলে এটা বাংলাদেশের জন্য অনেক লাভবান হবে আর কি, আমি মনে করি। বাংলাদেশের এই তরুণ তরুণীদেরকে এই মাইন্ডসেটটা যদি আপনি ধরাতে পারেন বা তাদেরকে যদি আপনি আপনার অনুসারী করতে পারেন, আপনার যে শিক্ষা পদ্ধতি, আপনার যে প্রশিক্ষণ পদ্ধতি মডিউল আছে, তাহলে আগামী 2021 সালে আমরা যখন স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব করব, তখন আপনার মাধ্যমে কত মানুষের কর্মসংস্থান। আমি এখানে আরেকটা চেঞ্জ আনা উচিত আমি মনে করি, মাইন্ডসেট। যেমন মনে করেন আপনার এখানে আসতে, আমি ধানমন্ডি থেকে আপনার এটা হলো বিজয়নগর আসতে আমার 2 ঘন্টা লেগেছে। আমি লেট করতে চাই না, সেজন্যই আমি আগে থেকেই লাঞ্চ না করে চলে আসছি। জি, ওকে। এই সময়টা আপনি দেখেন, প্রত্যেক সময় আপনার সামান্য জায়গা 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। সেটি হয়তো আমাদের পরিবর্তিত হবে, আমাদের মেট্রোর কাজ চলছে। তাছাড়াও আরও সলিউশন আছে, সেই সলিউশনটা আমি বলছি। যেমন মনে করেন রাতের শিফটে দিনের শিফটে কাজ করা, রাতে ট্রাফিক একটু কমে। রাইট। মনে করেন এই যে ইন্ডিয়াতে যে কাজগুলো হচ্ছে, আউটসোর্সিং প্রজেক্টগুলোতে যারা কাজ করছে, তারা কি হচ্ছে, তারা কি রাতে কাজ করতেছে, রাতের শিফটে। তাহলে আপনার সেম অফিস আপনার ডাবল ইউজ হচ্ছে। সত্য, তাই না? সেম অফিস ডাবল হচ্ছে এবং সেম মানুষ ডাবল ভাগ হয়ে যাচ্ছে, কিছু দিনে কিছু রাতে। জি, ইউটিলাইজেশন প্রপার হচ্ছে। তারপরে আবার মনে করেন আমি মনে করি এইটা খুব ভালো, এবং এতে করে আপনি আমেরিকার মতো জায়গা বা আরও অন্যান্য জায়গাগুলোতে আউটসোর্সিং কাজগুলো আপনি করতে পারবেন। এই জিনিসটা বোধহয় অ্যাটেনশনে আনা উচিত আমি মনে করি। আমরা আউটসোর্সিংয়ে যদি আগামী 10 বছরে, আপনি বললেন $5 বিলিয়ন মতো উপার্জনের একটা টার্গেট আমাদের আছে, যদিও ছোট টার্গেট, কিন্তু ছোট দিয়েই তো শুরু করতে হয়, তারপরে না আমরা বড়র দিকে যেতে পারবো হয়তো। অনেকে বলেন যে বাংলাদেশের তরুণ তরুণীরা অনেকটা ব্রেন ড্রেনের শিকার হয়, তারা এখানে কিছু করতে চায় না, তারা বিদেশে চলে যেতে চায়। আপনার অভিজ্ঞতা কেমন? আমার অভিজ্ঞতা হলো যে এটা চেঞ্জ হচ্ছে। কোনো এক সময় আপনি দেখবেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন বাইরের লোক আমাদের দেশে এসে কাজ করবে না, আমাদের দেশে এসে কাজ করবে, সেই দিনটা বেশি দূরে নয়। এখন মনে করেন কেন? কারণ এখানে আপনার কাজ করার মতো সুযোগ আছে। ফর এক্সাম্পল ইন্ডিয়া আপনার 2017-এ $10 বিলিয়ন ইনকাম করেছে আমাদের থেকে, এবং আমি একটা জার্নালেই পড়েছিলাম যে 1 মিলিয়ন ইন্ডিয়ান পিপল বাংলাদেশে কাজ করছে। হিন্দুস্তান টাইমস 2018-তে তাদের একটি প্রতিবেদনে বলেছে যে 5 লাখ ভারতীয়, যাদের অধিকাংশই মেয়াদোত্তীর্ণ ভিসায় আছে, তারা বাংলাদেশে কাজ করছে। আমি হয়তো সে প্রসঙ্গে যাব না, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে ইন্ডিয়ান পিপল যদি $10 বিলিয়ন বছরে আমাদের এখান থেকে নিয়ে যায়, তার মানে আমাদের এখানে কাজ আছে, আমাদের পয়সা দেওয়ার সক্ষমতা হয়েছে। তাহলে আমাদের লোক কেন বাইরে গিয়ে লেবার হয়ে অন্য জায়গায় যাবে কেন? লেবার না হয়ে এদেরকে যদি স্কিল করে যদি পাঠানো যায় তাইলে তো হয়। যেমন ফর এক্সাম্পল আমি আপনাকে যে আমেরিকার উদাহরণটা বলি, ডানকিন ডোনাটে কাজ করলে $12, $15 মিনস হলো $30,000 অথবা $25,000 ইয়ারলি ইনকাম করে, খেয়ে দিয়ে তার থাকে না, বরং তার লোন থাকে আরো, তাই না? সেখান থেকে আমি স্কিল করে সেম পিপলকে স্কিল করে 5 টাইমস আমি নিচ্ছি। তো 5 টাইমস হলে কি, সে যখন 25,000 ইনকাম করতো তখনও কিন্তু চলতো। তাহলে এখন না হয় 50,000 তার খরচ হয়ে গেল, বাকি 50,000 তার রয়ে গেল সেভিংস। তাহলে এটার অনেক অংশ এখানে পাঠাতে পারতেছে, লাইফস্টাইল এনজয় করছে। সেই পরিমাণ আমরা এখান থেকে যদি মনে করেন যেসব লোকগুলোকে আউটসোর্সিং করে বাইরে, আমি স্কিল না করে পাঠাচ্ছি, তারা সামান্য পরিমাণ এখানে পাঠায়, তারা যদি স্কিল হয়ে যদি এই দেশ থেকে যেতে পারে তাহলে আমরা ভালো করতে হবে। তার মানে কি হচ্ছে, প্রপার স্কিল করে ওদেরকে পাঠানোর জন্য আমরা চেষ্টা করা উচিত। প্লাস আমাদের লোকাল মার্কেটে যেসব কাজগুলো আছে এগুলোর উপযোগী করে আমাদেরকে ট্রেন্ড আপ করানো উচিত। ফর এক্সাম্পল আপনাকে এখানে আর একটা উদাহরণ দিচ্ছি আমি, আমেরিকাতে যদি কোনো গভর্নমেন্টের কোনো কাজ করতে হয়, সেন্সিটিভ প্রজেক্টগুলোতে যদি কাজ করতে হয়, US সিটিজেন হতে হয় অথবা গ্রিন কার্ড হোল্ডার হতে হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে US সিটিজেন। আচ্ছা, তাদের দেশের নাগরিক নাম্বার 1। নাম্বার 2 হলো সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে, সিক্রেট ক্লিয়ারেন্স লাগে, টপ সিক্রেট ক্লিয়ারেন্স লাগে, ইভেন পোলি, তাই না? এখন ওইসব ক্লিয়ারেন্সের মাধ্যমে সিলেক্ট করে বেসড অন দ্য সেন্সিটিভ প্রজেক্টে দেয়। আমাদের দেশে
আমাদের দেশেও আমার মনে হয় আমাদের সিটিজেন দিয়েই ব্যাংকিং সেক্টর, গভর্নমেন্ট সেক্টর বা আরও সেন্সিটিভ যেসব প্রজেক্ট আছে সেগুলোতে আমাদের দেশের সিটিজেন এই পদ্ধতিতেই ক্লিয়ারেন্স বেসড পদ্ধতিতেই এদেরকে ইনভলভ করানো উচিত। তা না হলে আমরা অনেক ভালনারেবল সিচুয়েশনে পড়ব। ফর এক্সাম্পল, ম্যাক্সিমাম লোকগুলো কাজ করে শ্রীলঙ্কান, ইন্ডিয়ান অ্যান্ড আদার কান্ট্রির পিপলগুলো হয়তো অনেক দেখবেন যে সেন্সিটিভ ডাটা নিয়ে কাজ করে, কারণ 16-17-18 কোটি দেশে মানে লোকের দেশ, এখানে তাদের ডাটা এবং ব্যাংকিং ট্রানজ্যাকশান এবং অন্যান্য জিনিসগুলো এগুলো আমাদের উপযোগী করেই মনে হয় চিন্তা করা উচিত এবং ট্রেন্ড আপ করা উচিত। সাইবার সিকিউরিটি এটা একটা বিশাল জিনিস, এটাতে খুব বেশি কনসেন্ট্রেট করা উচিত। আরেকটা জিনিস আপনার অ্যাটেনশনে আমি আনবো, সেটা হলো আমি এখন ট্রেনিং করাচ্ছি আমার স্টুডেন্টদেরকে। আমি একজনকে করাচ্ছি, সে শিখতেছে এবং সে কন্ট্রিবিউট করছে যতটুকু পারে, তারপরে হয়তো তার শেয়ার করলো অন্যদের সাথে। কিন্তু আমি যদি একজন টিচারের কথা চিন্তা করি, প্রফেসরের কথা চিন্তা করি, আপনার যেমন মনে করেন যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি কোর্স কারিকুলাম চেঞ্জ করলেন, মডিফাই করলেন, আপডেট করলেন অ্যাকর্ডিংস টু দ্য গ্লোবাল নিড, রাইট? ওকে, এখন আপনি চেঞ্জ করলেন, যদিও এটা সহজ না, বাট করলে কী হবে? টিচার তো রেখেছেন 10 বছর আগে, 8 বছর আগে, 15 বছর আগে, তো টিচার তো আপডেট করে নাই। তার মানে টিচারের জ্ঞানটা তো সেই পুরনো আমলের রয়ে গেছে, তাহলে আপডেটেড নলেজগুলো তো দরকার, তাই না? এই যে ফিনটেক, ফিনান্সিয়াল টেক বলেন, ব্লকচেইন বলেন, বিগ ডাটা, হাডুপ বা সাইবার সিকিউরিটি, এইসব জিনিসগুলো না, এগুলো তো দরকার। তো এটাকে মাথায় রেখে আমি আরেকটা প্রজেক্ট তৈরি করেছি অ্যাকচুয়ালি, ট্রেইন দ্য ট্রেইনার। ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। এই ট্রেন দ্য ট্রেনের মাধ্যমে আমি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এমওইউ করছি। জি, ফর এক্সাম্পল ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এমওইউ আছে। ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক টিচারকে আমরা আমাদের ব্যাচের সাথে বসিয়ে দিই। এক একটা ব্যাচে আমরা অফার দিয়েছি যে 5 জন করে আপনি পাঠান উইথ ফ্রি অফ কস্ট। তার মানে কি হচ্ছে, আমি যদি একজন টিচারকে পড়াতে পারি, ওই টিচার 5000 লোককে পড়াতে পারবে। এবং খুবই সুন্দর আইডিয়া। একজনকে যদি আমি এখানে ডেভেলপ করতে পারি, ভার্চুয়াস সার্কেল হবে। ভার্চুয়াস সার্কেলের মাধ্যমে মেনে চলো, সে আরেকজনকে স্পন করবে, আরেকজনকে আইডিয়া। খুব চমৎকার আইডিয়া, খুব চমৎকার আইডিয়া। আমি আপনার কাছে একদম শেষে এসে গেছি আমরা আমাদের আজকের অনুষ্ঠানটির। আপনি শুধু কোন যে সম্মেলনটি হতে যাচ্ছে, এই নামই তো বোধহয়, জি, কনভেনশন অফ এনআরবি ইঞ্জিনিয়ার্স, জি, এটা সম্পর্কে খুব সংক্ষেপে যদি। ওয়েল অ্যাগেইন ইটস লাইক আমরা যখন সাবসিডাইজ ওয়েতে জি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, খুব কম বেতন দিয়েই টিউশন দিয়ে পড়াশোনা করি, বাকিগুলো গভর্নমেন্ট দেয়। তো কোনো এক সময় তারা যদি দেশের বাইরে চলে যায়, তখন তাকে বলে ব্রেইন ড্রেন, কারণ কন্ট্রিবিউট করার সুযোগ থাকে না। জি, কিন্তু আমি এই শব্দটাকেই জি একটু চেঞ্জ করতে চাই। জি, ব্রেইন অ্যাগেন, ব্রেইন কন্ট্রিবিউটিং অ্যাগেন। আমি বলবো, আমি যেরকম মনে করেন আমেরিকা থেকে এখানে এসে যে পড়ে আছি, আমি চেষ্টা করছি, ডেভেলপ করছি, ঠিক তেমনি বাইরে যারা আছে, যে যেখানে আছে, তারা এই গ্লোবালাইজড মার্কেটের মধ্যে দিয়ে এই নলেজটাকে শেয়ার করুক। এই কোন যারা উদ্যোক্তা, আগামী 26 এবং 27 তারিখে যারা উদ্যোগ নিয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের ঢাকায় হবে এক্স্যাক্টলি, সেই এনআরবি ইঞ্জিনিয়ার যে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। আপনি সেই সম্মেলনে, অর্থাৎ বিশ্বের সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রকৌশলীদের সেই দুর্লভ সম্মেলনে আপনি একটি পেপার প্রেজেন্ট করবেন। আমি একটা পেপার প্রেজেন্ট আপনাকে অভিবাদন, আগাম অভিবাদন জানিয়ে রাখি। প্রকৌশলী আবু বকর হানিফ আমাদের আজকের মানি টকে অতিথি হিসেবে এসে অনেক সুন্দর করে বুঝিয়ে বলার জন্য, কথাগুলোও খুব মূল্যবান আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রকৌশলী আবু বকর হানিফ একজন বিস্ময় মানুষ, একজন চেঞ্জ মেকার। তিনি অত্যন্ত সিম্পল, অর্থাৎ সাধারণে মিশে থাকতে পছন্দ করেন। কখনো তাকে হামবাগ বা হামবড়া কোনো কিছুর মধ্যে আমি দেখিনি। আমি দীর্ঘ জীবন তাকে দেখে আসছি। এই মানুষটি তার জীবনের 25টি বছর বিনিয়োগ করেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে আরও উন্নততর জীবন মানে পৌঁছে দেওয়ার জন্যে। আসুন আমরা তার জন্যে মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, তিনিও তার চূড়ান্ত অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যান এবং আমাদের দেশের থেকে ব্রেন ড্রেন বন্ধ হয়ে ব্রেন এগেইনের যে স্বপ্ন তিনি দেখছেন তা সফল হোক। আজকের মানি টক দেখার জন্য আপনাদের সবাইকে
অনেক ভালোবাসা।